নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি আজকের হ্যালো ডাক্তারবাবু। আর এই হ্যালো ডাক্তারবাবুর আজকের এই পর্বে আমরা জানবো এমন একটি রোগ সম্বন্ধে যেটি কিন্তু আমরা বাইরে থেকে হয়তো তার লক্ষণটা খুব বিশেষভাবে জানি না, এবং আমাদের বর্তমান সময়ে যেভাবে আমাদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন সেভাবে আমরা নজর দেওয়ার গাফিলতিতেই এই রোগটা হয়তো সৃষ্টি হচ্ছে আমাদেরই শরীরে। কিন্তু এই রোগের লক্ষণ কি হতে পারে, কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে গেলে এই রোগগুলো থেকে নিজেকে একটু দূরে রাখা যায়, সেই বিষয়ে বিস্তারিত জানবো এবং বিশেষ কিছু স্বচ্ছ ধারণা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন কনসালটেন্ট ইউরোলজি, ইউরো অঙ্কোলজি এবং অ্যান্ড্রোলজিস্ট নীলাঞ্জন মিত্র, এবং ডক্টরের সঙ্গে কথা বলে আপনাদের সমস্যার সমাধান করবে এবং আপনাদের সমস্ত সমস্যা জানাতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। এবং আজকে আলোচনায় আমরা ঢুকবো, ডক্টরের সঙ্গে কথা বলবো এই বিশেষ রোগ সম্বন্ধে। প্রথমে জানতে চাইবো ডক্টর, কিডনি স্টোন সেটা কিভাবে সৃষ্টি হচ্ছে? খুব সাধারণভাবে যদি একটা আমরা উদাহরণ দিই, আমরা যদি 1 গ্লাস জলে যদি 2 চামচ চিনি দিই তাহলে সেটা ভালোভাবে গুলে যাবে, কিন্তু তাতে যদি এখন 20 চামচ চিনি দিই তাহলে সেটা গুলবে না। আমাদের শরীরের যে সলিউট আর সলভেন্ট যে রেশিও, সেটা যদি কোনো কারণে চেঞ্জ হয়ে যায়, বিশেষ করে কিডনির মধ্যে, আমাদের সমস্ত শরীরের রক্তের যে বর্জ্য পদার্থ সেটা তো কিডনি দিয়েই বাইরে যায়, কিডনি দিয়ে ইউরিনের ফর্মে সেটা বাইরে চলে যায়, ভালো রক্তটা কিডনি দিয়ে ছেঁকে আবার শরীরের মধ্যে চলে আসে। তখন যদি সেই বর্জ্য পদার্থের মধ্যে যদি সলিউটের পার্ট মানে শক্ত পদার্থের পরিমাণটা লিকুইডের থেকে অনেক বেশি হয়, সলভেন্টের থেকে অনেক বেশি হয়, তখন সেই সলিড পার্ট, বিশেষ করে আমাদের যে হাড়ের মেটাবলিজমের যে পদার্থ যেগুলো ফসফেটস, তার সঙ্গে কিছু ক্যালসিয়াম, কিছু অক্সালেট, এগুলো সব বেরিয়ে একসঙ্গে মিলে সেই পাথর তৈরি হয়। তো সেই জন্য আমাদের শরীরে জলের পরিমাণটা ঠিকঠাক রাখা খুবই বাঞ্ছনীয়। একদম। আমরা আলোচনায় ফেরার আগে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে একজন রয়েছেন, শুনবো। নমস্কার। নমস্কার। নমস্কার, বলুন। আমি টুম্পা চক্রবর্তী বলছি, মালদা থেকে। হ্যাঁ, বলুন। বলছি ডাক্তারবাবু, আমার আগে একবার কিডনিতে স্টোন হয়েছিল। হ্যাঁ, তার যেন না হয়, আবার যদি না হয় তার জন্য কি সাবধানতা হওয়া উচিত? বেশ, সঙ্গে থাকুন। আমাদের দেখা গেছে যে যত লোকের পাথর হচ্ছে, যারা পাথর হওয়া প্রবণ, তাদের 50% সম্ভাবনা থাকে আবার নতুন করে পাথর হবার। সেজন্য আমাদের খুবই সতর্কভাবে চলতে হবে, বেশি পরিমাণে জল খেতে হবে। মোটামুটি আমরা যদি গরমে রাস্তায় রোদের মধ্যে কাজ করি, আমাদের অন্তত 5 লিটার করে, বা বাড়ির মধ্যে থাকলেও 3 থেকে 4 লিটার, আমাদের গরম প্রধান দেশে অন্তত 3 থেকে 4 লিটার মিনিমাম জল খেতে হবে। সঙ্গে কিছু ফল, যেমন লেবু জাতীয় ফল, বিশেষ করে পাতিলেবু খুবই ভালো, এগুলো একটু খেতে হবে বেশি করে। শাকসবজি, গ্রিন ভেজিটেবলস যেগুলো, সেগুলো খেতে হবে। আর অ্যাভয়েড করবেন মাংস খাওয়া, ডাল, ছোলা, বাদাম, বীজ জাতীয় জিনিস, এগুলো খাওয়াটা একটু অ্যাভয়েড করবেন। আচ্ছা ডক্টর, ওনার যে সমস্যাটা বললেন সেখানে আপনি খাদ্যাভ্যাসটিকে তুলে আনলেন, সেখানে একটা প্রশ্ন উঠছে যে কোন খাবারগুলি এই কিডনি স্টোনের ঝুঁকি বাড়াতে পারে? এগুলো যেগুলো অক্সালেট প্রধান খাবার, যেখান থেকে ইউরিক অ্যাসিড বাড়তে পারে, ইউরিক অ্যাসিড থেকেও পাথর হয়, প্লাস ইউরিক অ্যাসিডের থেকে অক্সালেট তৈরি হয়। তো এই জাতীয় পদার্থগুলো পিউরিন কন্টেনিং যে খাবার, সেইগুলোকে বাদ দিতে হবে। যেমন অ্যানিমাল প্রোটিন, বিশেষ করে রেড মিট, তারপরে ছোলা, বাদাম, যেগুলো যেখান থেকে নতুন করে গাছ হতে পারে, বীজ জাতীয় পদার্থ, সেইগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। আর কোন ধরনের খাবারগুলো আমরা কনজিউম করব, মানে কোনগুলো আমাদের রোজকার খাবারে সাইট্রাস রাখবো? ফ্রুটস, বিশেষ করে সাইট্রাস ফ্রুটস, যেমন পাতিলেবু বা অন্য যে কোনো লেবু, তারপরে আনারস, বেদানা, এইগুলো খেলে আবার নতুন করে আবার পাথর হওয়ার চান্স কিছুটা কম থাকে। আর তার পাশাপাশি আমরা দেখি যে আমাদের রোজকার খাবারে কিন্তু মোটামুটি দুগ্ধজাত যে সমস্ত খাবার দাবার, দুধ, দই, এগুলোকে আমাদের ডায়েটে রাখা উচিত। হ্যাঁ, অবশ্যই রাখা উচিত। আমাদের একটা ভুল ধারণা আছে যে দুধ খেলে বা ছানা খেলে বা খেলে কিডনি পাথর বাড়ে, সেটা কিন্তু সঠিক নয়। অনেকে আছেন যাদের আর কি ক্যালসিয়ামের অভাবে পাথর হয়, ঠিক আছে? তা অনেকে, বিশেষ করে যারা বিছানায় শুয়ে আছেন, নন অ্যাম্বুলেটরি যারা পেশেন্টস, তাদের শরীরে হাড়ের ক্ষয় অনেক বেশি হয়। সেই হাড়গুলো
গলে সেগুলো তো গিয়ে কিডনিতেই জমা হচ্ছে, একদম। সেজন্য তাদেরকে পরিপূরক যদি তাদের না দেওয়া হয় আমাদের হাড়ও আস্তে আস্তে ক্ষয়তে থাকবে, পাথরও হওয়ার চান্স বেশি থাকবে। সেজন্য নির্দিষ্ট পরিমাণে দুধ, ছানা এগুলো খাওয়া অবশ্যই উচিত। একেবারেই। আমাদের সঙ্গে আরো একজন টেলিফোন লাইনে রয়েছেন, কথা বলবো। নমস্কার। হ্যালো হ্যালো হুম, আমি মুর্শিদাবাদ থেকে ফোন করছি। বলুন। আচ্ছা, এই যে এখনকার জীবনে ফাস্ট জীবনে যে আমি বাইরে ফাস্ট ফুড খুব খাওয়া দাওয়া এর থেকে কি কিডনিতে স্টোনে বেশি আসতে পারে? বেশ, সঙ্গে থাকুন আপনি। হ্যাঁ অবশ্যই, বিশেষ করে যদি আপনি মাংস জাতীয় খাবার বেশি করে খান সেখানে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অবশ্যই বাড়তে পারে। ফাস্ট ফুড এমনিতেই খুব একটা বেশি খাওয়া উচিত নয়, আমাদের হার্টের জন্য, আমাদের সার্বিক সুস্থতার জন্য ফাস্ট ফুড বেশি খাওয়া উচিত নয়। তা কিডনি স্টোনেরও সম্ভাবনা সেখানে অনেক বেশি থাকে। এগুলো ফাস্ট ফুড বেশি না খেয়ে যত পারবেন শাকসবজি, টাটকা ফল এগুলো খান, তাহলে আপনার পাথর হওয়ার চান্স অনেক কম থাকবে। বেশ, আমরা আলোচনায় ফিরবো ডক্টর। এবং আরো একটা প্রশ্ন থাকছে, যাদের ধরুন কিডনি স্টোন হয়েছে তারা পরবর্তী কত বছরের মধ্যে আবারও তাদের কিডনি স্টোনের ঝুঁকি বাড়তে পারে, বা এই ধরনের কি কেস দেখা যায়? অবশ্যই, আমরা প্রথমেই বললাম যেটা, যে যার একবার পাথর হয়েছে তার কিন্তু 50% সম্ভাবনা থাকে আবার নতুন করে পাথর হবার। সেই জন্য তাদেরকে সারা জীবনই একটু সতর্ক করে থাকতে হবে। আমরা রেকারেন্ট স্টোন ফর্মা বা স্টোন পাসার বলি, প্রচুর লোকের সারাক্ষণ ছোট 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 পাথর তৈরি হয়, সেগুলো কিছুটা ক্যালসিয়াম মেটাবলিজমের কারণে বা শরীরের কিছু এনজাইমসের ডেফিসিয়েন্সির কারণে এগুলো অনেক সময়তেই হয়, অনেকের হয়। তাদের সারা জীবনই এরকম স্টোন পাস করতে থাকেন, তাদেরকে বেশি করে সেজন্য জল খাওয়া, তাদেরকে আর এই যদি কোনো স্টোন পাস করতে গিয়ে আটকে যায় তার জন্য কি করতে হয় সেগুলো আমরা বলে দিই, সেগুলো করলে মোটামুটি সুস্থ থাকবেন। একদম। আবারও আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, শুনবো। নমস্কার। হ্যালো, নমস্কার, বলুন। নমস্কার, আমি বিবেক ডাকুন, বলুন। গড়িয়া বোড়াল থেকে। হ্যাঁ, বলুন। বলুন। বলছি যে এই যে স্টোন হয় এটা তো শুনলে ভয় লাগে। এবার আমার খাদ্যের যা অসুবিধা এখন বর্তমান সমাজে, তা আমরা যদি খাদ্যটা যে ডাক্তারবাবু যদি আমাদের খাবারের রুটিনটা করে দেয়, মানে যে আগামী দিনে যাতে স্টোন না হয়, বেশ, এই স্টোন এই প্রিপারেশনটা যদি ডাক্তারবাবু আমাদের একটু বলে যে কি কি খাবো না বা কি কি খাবো, একদম। বেশ, তাহলে আগামী দিনে আমাদের কিডনির কোনো প্রবলেম হবে না, সুস্থ থাকবো আমরা। এইটা যদি একটু ডাক্তারবাবু আমাদের অ্যাডভাইস করে সঙ্গে থাকুন। কোনো রুটিন। হ্যাঁ, সেটা বারবারই তো আপনাদের বলছি যে যত পারবেন টাটকা ফল, শাকসবজি খাবেন। শাকের মধ্যে পালং শাকে দেখা গেছে একটু পাথর হওয়ার চান্স বাড়ে, বা টমেটোর যে বীজ সেখানে বাড়ে, কিন্তু টমেটোর শ্বাস আপনি খেতে পারেন। আর বীজ জাতীয় জিনিস বেশি খাবেন না, আর মাংস জাতীয় জিনিস বেশি খাবেন না। যত পারবেন সাইট্রাস ফ্রুটস, বিশেষ করে পাতিলেবু, যদি দিনে 2টো করে পাতিলেবু একটু শরবত করে খান, বা যাই হোক যাতে হোক মিশিয়ে খান খাবারের মধ্যে, তাহলে সেখানে পাথর হওয়ার চান্স অনেক কম থাকবে। আর জল পরিমিত পরিমাণে ঠিকঠাকভাবে খেতে হবে, অন্তত 4 থেকে 5 লিটার জল এখন গরমকালেতে খাওয়া সবার জন্য খুবই উচিত। একদমই। আরো একজন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে হাজির হয়েছেন, শুনবো তার সমস্যা। নমস্কার। নমস্কার। হ্যালো, বলুন। হ্যাঁ ম্যাডাম নমস্কার, আমি প্রশান্ত চক্রবর্তী বলছি গড়িয়া থেকে। বলুন। বলছি একটা সুস্থ মানুষের কতটা জল খাওয়া উচিত, আর তেষ্টা না পেলেও কি জল খাবো? বেশ, সঙ্গে থাকুন আপনি। হ্যাঁ, তেষ্টা যদি অনেকে এসির মধ্যে আজকালকার দিনে বেশি কাজ করেন, তেষ্টা খুবই কম পায়। প্রচুর পেশেন্টই আমাদের কাছে আসেন যারা সারাদিনে 1 লিটার কি 1.5 লিটার, সুস্থ মানুষ তারা 1 থেকে 1.5 লিটার জল খাচ্ছেন, সেটা কখনোই উচিত নয়। তেষ্টা না পেলেও যদি একজন সুস্থ মানুষ থাকেন, বিশেষ যাদের হার্টের বা কিডনির কোনো রোগ হয়নি, তাদের অন্তত 4 থেকে 5 লিটার জল খাওয়াটা, জল মানে সব রকম ফ্লুইড মিলিয়ে, আপনি ডাল, শরবত, ঝোল, দুধ, চা যা খাচ্ছেন সব কিছু নিয়ে আপনি অন্তত 5 লিটার করে যদি খান, বিশেষ করে একটুখানি করে যদি লেবুর শরবত আর একটু ডাবের জল এগুলো যদি খান, তাহলে আপনার পাথর হওয়ার চান্স অনেক কম থাকবে। একদমই। আমাদের সঙ্গে আরো একজন টেলিফোন লাইনে রয়েছেন, শুনবো। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার। আমি হাওড়া থেকে বলছি, বাণী চ্যাটার্জি। আমার এখন পা ফুলে যাচ্ছে,
আর ঘন ঘন টয়লেট, আমার সুগার প্রেশার সব আছে। তো এটা কি কিডনি সমস্যা? এটা কিডনিরও সমস্যা হতে পারে, এটা হৃৎপিণ্ডেরও সমস্যা হতে পারে। আপনি অবশ্যই আপনার কাছাকাছি যিনি ফ্যামিলি ফিজিশিয়ান তাকে আগে দেখান, তিনি কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে আপনার পা ফোলার কারণ কি, হার্টের জন্য না কিডনির জন্য। আপনার মিনিমাম দুটো টেস্ট, হ্যাঁ মিনিমাম দুটো টেস্ট আপনার ইউরিয়া ক্রিয়েটিন আপনার কিডনি ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য দেখতে হবে। বিশেষ করে আপনার যখন সুগার প্রেশার সব আছে ওগুলো থাকলে কিডনির রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে। আর ওদিকে একটা ইকোকার্ডিওগ্রাম করে একবার দেখতে হবে যে আপনার হার্ট ঠিকঠাক চলছে কিনা, সেগুলো উনি দেখে তবে সেই অনুযায়ী হয় নেফ্রোলজিস্ট বা কার্ডিওলজিস্ট কাউকে পাঠিয়ে দেবেন। একদমই। আরো একটা প্রশ্ন থাকছে আমার তরফ থেকে যে আমরা যদি কেউ এই কিডনি স্টোনে আক্রান্ত হচ্ছেন তার কি কি সিমটম থাকতে পারে, কিভাবে বুঝবে সে কিডনি স্টোনে আক্রান্ত হয়েছেন? কিডনি স্টোনে আক্রান্ত হলে যেটা অনেক সময় হয় একটা ডাল একিং পেন বলে, একটা কোন একটা ভাড় ভাড় ব্যাপার পিঠের দুদিকে মানে যে কোনো দিকে, ডান দিকে বা বাঁ দিকে যেখানে কিডনি থাকে সেখানে থাকতে হবে। তা সেগুলো হচ্ছে বড় পাথর যখন হয়ে যায় তখন সেরকম ভাবে প্রেজেন্ট করে। অনেক সময় যাদের কিডনিতে থেকে ইউরেটার যেটা সেখান দিয়ে যখন পাথর নামে তখন মারাত্মক ব্যথা, বিশেষ করে পিঠের থেকে তলার দিকে তলপেটের দিকে ব্যথাটা রেডিয়েট করে, সেটাকে আমরা ইউরেট্রিক কলিক বলি বা রেনাল কলিক অনেক সময় বলি। সেরকম ভাবে লোকে প্রেজেন্ট করতে পারেন, বা রক্ত বেরোচ্ছে প্রস্রাব দিয়ে বা বারংবার ইনফেকশন হচ্ছে সেইভাবে প্রেজেন্ট করতে পারে। অনেক সময়তেই দেখা যায় যে পেশেন্টের এত বড় পাথর হয়ে গেছে কিন্তু তিনি কিছু বুঝতেই পারেননি, হয়তো অন্য কোনো কারণে বা হেলথ চেক আপের জন্য ইউএসজি করেছেন, কিছু করেছেন, তাতে ধরা পড়লো। সেরকম ভাবেও লোকে প্রেজেন্ট করে যে কোনো হয়তো প্রবলেমও নেই। ঠিক আছে, অনেক রকম ভাবেই তো কিডনি স্টোন প্রেজেন্ট করেন। একদম। ইতিমধ্যে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আরো একজন হাজির হয়েছেন, শুনবো তার সমস্যা। নমস্কার। নমস্কার, বলুন। বলছি আমি দিল্লি থেকে বলছি। বলছি আমাকে মাঝে মাঝে বুকে পেন হয়, আমার সম্ভবত এখন কি হচ্ছে আমি বুঝতে পারছি না। তো এরা আমার কোনো অপরাধ কিছু হয়নি, তো তারপর কিছু বলার কিছু বোঝা যাবে যে পেটে এরকম হয় কিনা? কিডনি স্টোনের জন্য আপনার বুকে ব্যথা হবে না, বুকে ব্যথা আরো অনেক কারণ আছে। সবসময় যে হার্টের জন্যই যে ব্যথা হচ্ছে তাও নয়, লাংসের জন্য প্রবলেম হতে পারে, অনেক সময় মাসকুলোস্কেলেটাল পেন হতে পারে, অনেক সময় ফুসফুসের কিছু সমস্যা হতে পারে বা গ্যাসের সমস্যা হতে পারে, সেসবের জন্য বুকে ব্যথা হতে পারে। আপনি অবশ্যই একজন আপনার কাছাকাছি যিনি আছেন দিল্লিতে যে চিকিৎসক আছেন তাকে একবার দেখিয়ে নিন, তিনি নিশ্চয়ই কারণ বুঝে সেই অনুযায়ী তার ব্যবস্থা নেবেন। একদমই। এবং আমরা সিমটমস গুলো সম্বন্ধে জানছিলাম, আমাদের আলোচনা চলছিল, কিন্তু এই লক্ষণগুলোর পাশাপাশি ঠিক কোন সময়টাতে আমাদের চিকিৎসকের পরামর্শ নেওয়া অতি আবশ্যক? যখনই এরকম ব্যথা বুঝতে পারছেন বা এত ব্যথায় কষ্ট পাচ্ছেন, প্রচুর লোক এত ব্যথা যখন হয় বমি করতে থাকেন, সমস্ত রাত্রিবেলা ঘুমোতে পারেন না এত ব্যথা, সে তো তারা ইমার্জেন্সি ডাক্তারের কাছে যাবেনি। যাদের অল্প অল্প করে ব্যথা হচ্ছে বা প্রস্রাবে অনেক সময় রক্ত বেরোচ্ছে বা বারবার ধরে প্রস্রাবে ইনফেকশন হচ্ছে, তাদের অবশ্যই একবার ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত। আর যখন কোনো হেলথ চেক আপের এতে যদি দেখতেই পারেন যে আপনার পাথর ধরা পড়েছে, তখন তো অবশ্যই একজন ইউরোলজিস্টের কাছে তখনই আপনার যাওয়া উচিত। একদম। রেনাল কনিকের কথা আপনি বলছিলেন, সেটার ব্যথা কতটা অনুভূত হয় এবং এটি ঠিক কোন জায়গায় অবস্থিত সেটা যদি একটু জানান বিস্তারিত। কিডনি আমাদের জেনারেলি ম্যাক্সিমাম লোকেরই পিঠের দুধারে এইরকম জায়গায় থাকে। যখন রেনাল কলিক মানে কি, যখন সেই ওখানে পাথরটা তৈরি হয়, কিডনি একটি বড় জায়গা যেখানে পাথর তৈরি, কিডনির যে পেলভিস বা ক্যালিক্স বা ডাইভার্টিকুলাম যদি থাকে সেখানে যদি পাথর তৈরি হয় সেখানে অত বেশি ব্যথা হয় না, কারণ পেলভিসে অনেকখানি জায়গা, সেখানে পাথর থাকলেও কোনো অবস্ট্রাকশন হয় না বলে ব্যথা হয় না। কিন্তু সেই পাথর যখন কিডনি থেকে নিচের দিকে নামে, ইউরেটার দিয়ে নামে, তখন সেখানে অবস্ট্রাকশন তৈরি হয়। কিডনি বা ইউরেটার চায় সেটা যাতে বেরিয়ে যায়, সেই চাওয়ার জন্য সংকোচন প্রসারণ হয় সেই মাসেলগুলো, তাতে ব্যথাটা হয়। সেই ব্যথাটা মারাত্মক ব্যথা হতে পারে, লোকে মানে কাটা ছাগলের মতন ছটফট করে। ব্যথাটা ওপর থেকে পিঠের ডান দিক বা বাঁ দিক থেকে তল পেটের দিকে রেডিয়েট করে জেনারেলি। তা সেই ব্যথার চোটে অনেকের বমি হতে পারে, অনেক কিছু প্রবলেম হতে পারে। তা সেরকম হলে অবশ্যই তখনই কোনো এমার্জেন্সি সেট আপে গিয়ে কিছু ইনজেকশন নিয়ে ব্যথাটাকে আগে কমানো উচিত, তারপর ইউরোলজিস্ট দেখিয়ে তার প্রপার চিকিৎসাটা করা উচিত।
আচ্ছা, এই যে ইমার্জেন্সি সিচুয়েশনটা তৈরি হয় সেখানে সব থেকে খুব কমন যে সিমটমস সেগুলো কি হতে পারে? হাই ফিভার বা ভমিটিং, এই ধরনের মধ্যে কোনটা সব থেকে বেশি এমার্জেন্সি টাইমের একটা সিমটম? হাই ফিভার হয়তো তখনই আসে না, কিন্তু পরে ইনফেকশন হলে সেখানে হাই ফিভার আসে, কিন্তু ম্যাক্সিমাম লোক প্রেজেন্ট করে পেন, ভমিটিং, প্রচন্ড গা বমি করছে, নজিয়া, এসব নিয়ে ম্যাক্সিমাম পেশেন্ট আসেন। তা সেটা আমরা তখনকার মতন অ্যানালজেসিক দিয়ে ব্যথাটাকে উপশম করিয়ে তারপর তার ইনভেস্টিগেশন করে তার প্রপার চিকিৎসাটা করা হয়। একদমই। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আরো একজন রয়েছেন, শুনবো তার সমস্যা। নমস্কার। নমস্কার। বলছি আমি থেকে বলছি। বলুন। বলুন। কোন খাবারটা বেশি খেলে সম্ভাবনা হতে পারে? বেশ, সঙ্গে থাকুন। আমাদের যদি বেশি করে মাংস জাতীয় খাবার, অ্যানিমাল প্রোটিন, এগুলো বেশি না খাওয়াটা উচিত, আর শাকসবজি বেশি করে খাওয়া উচিত, আর বীজ জাতীয় জিনিস, ডাল, তো তারপর ছোলা, বাদাম, রাজমা, এগুলো বেশি খেলে যাদের পাথর হওয়ার চান্স থাকে তাদের কিন্তু পাথর হওয়ার চান্স অনেক বেড়ে যায়। একদমই। এবং আলোচনায় ফেরার আগে আরো একজন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে হাজির হয়েছেন, শুনবো। নমস্কার। নমস্কার ম্যাডাম, আমি বারাসাত থেকে বকুল পাল বলছি। হ্যাঁ, বলছি যে আমার মাঝে মাঝে মাজার পেছন দিকটা খুব ব্যথা হয়। তো এই ব্যথাতে কি কিডনি কোনো পড়ছে নাকি বুঝতে পারছি না আমি। বেশ, আমি এখনো কোনো মেডিসিন খাইনি। হ্যাঁ, সেটা আপনার অবশ্যই একজন আগে কোনো ডাক্তারবাবুকে দেখানো উচিত। ব্যথাটা কেন হচ্ছে? ব্যথাটা আপনার মাংসপেশির ব্যথা হতে পারে, শিরদাঁড়া থেকে, অনেক সময় স্পন্ডিলাইটিস থেকে ব্যথাটা হতে পারে, আবার কিডনির জন্য ব্যথা হতে পারে। সেটা একজন ডাক্তারবাবুর কাছে গেলে তিনি কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখে সেই অনুযায়ী আপনাকে বলে দিতে পারবেন যে কি কারণে ব্যথা, আর তার উপশম সেইভাবে হয়ে যাবে। আচ্ছা, এই ধরনের ব্যথা, নানা রকম সিমটমস এর কথা অনেক কলারই আমাদের বলছেন। এই ধরনের ব্যথা ছাড়া কি কোনোভাবে কিডনি স্টোন হতে পারে, বা এটা কি শনাক্ত করা সম্ভব হবে? যদি অনেকের আর কি ওই প্রস্রাবে কিছু রক্ত বেরোয় বা অনেকে বারবার ধরে ইনফেকশন হয়, সেসব ভাবেই আমরা বুঝতে পারি যে কিডনি স্টোন হওয়ার চান্স আছে। আর এছাড়াও রুটিন চেক আপের মধ্যে ইউএসজি করলে অনেক ম্যাক্সিমাম টাইমে বোঝা যায় যে কোনো পাথর আছে কি নেই। একদম। এবং এই কিডনির সমস্যার ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা দেখি চিনি বা লবণের একটা পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হয়। সেই নির্দিষ্ট পরিমাণটা কি হতে পারে? কোন বয়সের জন্য কতটা কনজিউমটা উচিত? মোটামুটি লবণ বেশি না খাওয়াটা উচিত। যাদের কিডনিতে পাথর আছে, লবণে দেখা গেছে কিডনি পাথর তৈরি হওয়ার চান্স অনেক বেড়ে যায়। সোডিয়ামটা রেস্ট্রিক্ট করতে হবে। আমাদের সারাদিনে 1 থেকে 2 চা চামচ লবণের বেশি, কোনো আর বেশি লবণ না খেলেই ভালো। চিনির সঙ্গে ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই, তবে ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু পাথর হওয়ার চান্স অনেক বেশি থাকে, আর পাথর থেকে ইনফেকশন হওয়ার চান্স আরো অনেক বেশি থাকে। সেজন্য সুগারও একটা নির্দিষ্ট পরিমাণে সুগার, বেশি আলাদা করে মিষ্টি না খেলেই ভালো। বেশ, আরো একজন টেলিফোন লাইনে রয়েছেন, শুনবো। নমস্কার। হ্যাঁ, বলুন। নমস্কার। আমি জানতে চাইছিলাম ডায়ালিসিস করানোর পর মানে পুরো হয়ে যায় কি নাকি আগের অবস্থায় ফিরে আসছে, নাকি তার অসুবিধা হয়, ইন ফিউচার অসুবিধা হবে? দেখুন, দুরকম জিনিস হয়। একটা হচ্ছে অ্যাকিউট কিডনি ইনজুরি বা অ্যাকিউট রেনাল ফেলিয়ার, যেমন অনেকে সাপের বিষের থেকে বা ডিহাইড্রেশন থেকে যাদের গ্যাস্ট্রেন্টারিস হচ্ছে হঠাৎ করে, তার সেখান থেকে যাদের কিডনি ফেল করে তাদের ডায়ালিসিস করলে আর ভবিষ্যতে সেই মুহূর্তে হয়তো 3-4 বার ডায়ালিসিস করে নর্মাল পজিশনে তারা ফিরে আসেন। কিন্তু যাদের ক্রনিক রেনাল ডিজিজ আছে, ক্রনিক রেনাল ফেলিয়ার আছে, তাদের হয় ডায়ালিসিসের মাধ্যমেই তাদেরকে চালিয়ে যেতে হবে, বা বেস্ট সলিউশন হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টেশন। তা আপনার যত তাড়াতাড়ি সম্ভব নেফ্রোলজিস্টের সঙ্গে দেখা করলে তারাই আপনাকে গাইড করে দেবেন। একদমই। এবার আমাদের আলোচনায় ফিরলে আরো একটা প্রশ্ন থাকছে যে অনেক ক্ষেত্রে শোনা যায় যে আমাদের বিভিন্ন আবহাওয়ার পরিবর্তন, অর্থাৎ অতিরিক্ত গরম বা যোগ ব্যায়ামের জন্য কি কিডনি স্টোনের ঝুঁকি বাড়তে পারে? না, যোগ ব্যায়ামের জন্য কখনোই বাড়বে না।
বরং তাতে কিডনি কমবে। পাথর হওয়ার চান্স ঝুঁকি। অনেক চান্স কমবে। কমবে। ঠিক আছে, আর বেশি গরমে অবশ্যই বেশি করে জল খাওয়াটা উচিত, কারণ না হলে আমাদের সেই সলিউট সলভেন্ট রেশিওটা ডিসরাপ্টেড হয়ে যাবে। তো সেই জন্য বেশি করে জল খাওয়াটা, যখন লোকে যারা মাঠে ঘাটে কাজ করছেন, যারা পাথর ভাঙা কাজ করছেন, তাদের অবশ্যই আরো বেশি করে 6-7 লিটার করে জল খাওয়া উচিত, যাতে আমাদের দেখতে হবে যে ইউরিন যাতে হলুদ না হয়, ইউরিন যাতে পরিষ্কার থাকে। সেই অনুযায়ী তারা যদি একটা জল মোটামুটি খান, তাহলে অবশ্যই পাথর হওয়ার চান্স অনেক কম থাকবে। সেটাও কি আমাদের ওয়েদারের উপর ডিপেন্ড করছে যে গরমে একটা পরিমাণ জল খাবো, হ্যাঁ, শীতে অবশ্যই। আরেকটা পরিমাণ জল গরমে খাবো। আমাদের যে ঘাম হচ্ছে, ঘামটা ইনভিজিবল যে লস হচ্ছে, সেটা তো আমাদের পূরণ করতে হবে। আর প্লাস এসিতে থাকলেও আমাদের কিন্তু ঘামটা হচ্ছে, কিন্তু সেটা আমরা বুঝতে পারছি না। তা সেইটা আমাদের পূরণ করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ জল, মিনিমাম অন্তত 3 থেকে 4 লিটার জল আমাদের খাওয়াটা উচিত। আর যারা বাইরে কায়িক পরিশ্রম করছেন, রোদ্রের মধ্যে কাজ করছেন, তারও আরো অন্তত 1 থেকে 1.5 লিটার 2 লিটার জল বেশি খেলে ভালো হয়। একদমই। এই কিডনি স্টোনের ঝুঁকিটা ঠিক কোন বয়স থেকে আমরা লক্ষ্য করতে পারি বা কোন বয়স থেকে আমরা সতর্ক থাকতে পারি? কিডনি স্টোন যেগুলো অক্সালেট স্টোন যেটা ম্যাক্সিমাম হয়, সেটা জেনারেলি মিডল এজ থেকে শুরু হয়, কারণ বিভিন্ন খাদ্যাভ্যাসের পরিবর্তন এসব থেকে আস্তে আস্তে অনেক সময়তে অনেক কনজেনিটাল ডিজিজ থাকে, অনেক কনজেনিটাল এনজাইমের বা মেটাবলিক ডিজিজ থাকে, তাতে আর কি পাথর হওয়ার চান্স বাচ্চা বয়সেও বেড়ে যায়। অনেক সময় আমরা 6 মাসের বাচ্চা, 1 বছরের বাচ্চা, তাদেরও দেখি পাথর নিয়ে এসছে। সেগুলো তাদের কিছু শারীরিক কিছু মেটাবলিক প্রবলেম থাকে, তার জন্য তাদের পাথর তৈরি হয়। তাদের সারা জীবনই আরো বেশি করে সতর্ক থাকতে হবে। আর সাধারণ মানুষকেও বেশি করে সতর্ক থাকতে হবে, যাতে জলের পরিমাণটা ঠিকঠাক থাকে, যাতে পাথর হওয়ার চান্সটা কম থাকে। একেবারে। এবার একটু চিকিৎসার দিকে ঢোকা যাক, যে এই ধরনের কিডনি স্টোনের চিকিৎসা কিভাবে হয়, বা সবসময় কি অস্ত্রোপচারটাই দরকার, নাকি মেডিসিনের দ্বারাও এটা কিওর হওয়া পসিবল? না, পাথর দেখুন সাইজের উপর নির্ভর করছে, কিসের তৈরি, কি দিয়ে তৈরি, তার উপর নির্ভর করছে আমাদের চিকিৎসা। আর কোথায় আছে সেই অনুযায়ী আমাদের চিকিৎসা নির্ভর করছে। যদি কিডনিতে আপ টু 4 মিলিমিটার যদি পাথর থাকে, আমরা ওয়েট করি, সেগুলো আস্তে আস্তে নিজেরাই বেরিয়ে যায়। তার জন্য কিছু অনেক সময় ওষুধ দেওয়া হয়, কিছু পাথর গলানোর মতন কিছু ওষুধ দেওয়া হয়, সেগুলো যাতে দিয়ে যাতে পাথরগুলো বেরিয়ে যায়। আর যদি কারোর পাথর মোটামুটি 8 থেকে 10 mm থাকে, তাহলে আমাদের ESWL বলে একটা মেথড আছে, তাতে 1.5 সেন্টিমিটার অব্দি পাথর আমরা অনেক সময় ভেঙে দিই। ESWL-তে বাইরে থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিয়ে আমরা পাথরগুলোকে ভেঙে দিই। তো সেইটাতে কোনো অস্ত্রোপচারের দরকার পড়ে না, বাইরে থেকে মেশিনের সাহায্যেই আমাদের পাথরগুলো ভেঙে যায়। আর তাতে ভর্তিও লাগে না, কোনো অস্ত্রোপচার লাগে না, কিছু লাগে না। আর নেক্সট যদি অপারেশন লাগে, যদি কারোর বড় পাথর হয়, বা যাদের এমন একটা জায়গায় পাথর আছে যেটা ওই ESWL এ হবে না, যাদের খুব শক্ত পাথর আছে, তাদের আমরা অনেক রকমের মেথড আছে, যেমন PCNL বলে একটা মেথড আছে, তাতে আমরা বাইরে থেকে একটা ছোট ফুটো করে কিডনির ভেতর ঢুকে পাথরটাকে বার করে নিই। বা নিচে দিয়ে RIRS বলে একটা মেথড আছে, তাতে লেজারের ফাইবারের সাহায্যে আমরা পাথরগুলোকে ভেঙে দিয়ে একটা ফাইবার অপটিক স্কোপ ঢুকিয়ে এইসব সাহায্যে আমরা পাথরের চিকিৎসা করি। একদম। এই যে ট্রিটমেন্ট গুলো, এই যে অস্ত্রোপচার ছাড়া যে সমস্ত আপনি পদ্ধতি বললেন, সেক্ষেত্রে আসল কিডনি স্টোনের যে কারণ, সেটা কি বিশ্লেষণ করা প্রয়োজন একজন চিকিৎসকের অবশ্যই জন্য? অবশ্যই। যাদের রেকারেন্ট স্টোন ফরমার, তাদের আমাদের দেখতেই হয়, স্টোন অ্যানালাইসিস আগে করতে হবে, যে পাথরটা আমরা বার করছি সেটাকে দেখতে হবে। বা অনেক সময় অনেকে বারবার নিজেরাই পাথর বেরোয় ইউরিন দিয়ে, তা সেই পাথর ওনাদের কালেক্ট করে সেটা স্টোনটা অ্যানালাইসিস করা উচিত, যে কেন পাথর হচ্ছে, সেই অনুযায়ী তাদের খাদ্যাভ্যাসটা চেঞ্জ করতে হবে। বা অনেকের আমরা একটা 24 ইউরিনের কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখি যে কি কারণে পাথরটা হচ্ছে, ইউরিন মানে ক্যালসিয়াম মেটাবলিজমে কোনো প্রবলেম আছে কিনা। আর রক্তেরও কিছু পরীক্ষা করা হয়। অনেক সময় অনেক ওষুধের কারণে পাথর হয়, সেগুলো আমাদের দেখতে হবে যে কি কোনোটা সেই রকম কোনো ওষুধ চলছে কিনা, সেই অনুযায়ী তাদের সেই ওষুধ চেঞ্জ করতে হবে। সেগুলো আমরা দেখে সেই অনুযায়ী তার চিকিৎসা করি। একদম। আর যাদের ডায়ালিসিস চলছে, তাদের ক্ষেত্রে তাদের ফুড হ্যাবিট কেমন থাকতে হবে, তাদের লাইফস্টাইল কিভাবে লিড করতে হবে? ডায়ালিসিস চললে অবশ্যই জলের পরিমাণটা সীমিত রাখতে হবে। 1 থেকে 1.5 লিটারের বেশি ফ্লুইডস ওনাদের নেওয়া যাবে না, যাতে ফ্লুইড ওভারলোড না হয়। আর ফল টলও বেশি খাওয়া যাবে না, কারণ পটাশিয়াম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লেবু জাতীয় ফল বেশি খাওয়া যাবে না। মোটামুটি তবে মাংস, ডাল, ছোলা বাদাম এগুলোও তাদের খাওয়া যাবে না, যাতে কিডনি পাথর না হয়। একেবারে। আর আমাদের অনুষ্ঠান একেবারে শেষের দিকে এসে পৌঁছেছে। আর একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, যে এই কিডনি স্টোন শনাক্ত করার জন্য
কোনো রোগী কি ওই 24 আওয়ার্স যে ইউরিন টেস্ট সেটা করতে পারে? না, শনাক্ত করার জন্য 24 আওয়ার্স ইউরিন টেস্টের কোনো রোল নেই, কিন্তু কেন পাথরটা হচ্ছে সেটার জন্য 24 আওয়ার্স ইউরিনারি টেস্টের একটা রোল আছে। সেটা যাদের দরকার, যারা রিকারেন্ট স্টোন ফর্মার, তাদেরকে আমরা করতে দিই। একদমই। আর আজকের এই অনুষ্ঠানে আমরা কিন্তু বেশ কিছু বিষয় জানতে পারলাম এবং আমাদের কিডনি স্টোন কিভাবে তৈরি হচ্ছে, কোথা থেকে তৈরি হচ্ছে, কিভাবে এটাকে নিয়ন্ত্রণে রাখা যায়, এর চিকিৎসা কি হতে পারে এবং কোন বয়স থেকে এই কিডনি স্টোনের ঝুঁকি বাড়তে পারে, কাদের জন্য সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে কিডনি স্টোন, সবটাই আমরা জানলাম ডক্টরের উপস্থিতিতে এবং তার বিভিন্ন সমাধান আপনাদের কাছে তুলে ধরলাম আজকের এই পর্বতে। এবং এই ধরনের আরো বিভিন্ন চিকিৎসাজনিত, চিকিৎসা সাথে রিলেটেড যে সমস্ত পর্ব রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আজকের মতো এখানেই শেষ করছি। হ্যালো ডাক্তারবাবু। নমস্কার।